আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, নতুন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লসাগু এবং গসাগু। প্রথম দেখো, লসাগু এর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ইংরেজিতে কে বলে এলসিএম বা এলসিডি। ফুল ফর্মটা কি হচ্ছে লিস্ট বা লোয়েস্ট, যা লিখবে সি মানে কমন, আর এ মানে মাল্টিপল, আর এলসিডি ক্ষেত্রে তাই লিস্ট বা লোয়েস্ট, সি মানে কমন, ডি মানে ডিভিডেন্ড। ঠিক আছে, তাহলে লসাগু ব্যাপারটা একটু বুঝে নি। দেখো আমাকে বললো 4 ও 6 এর লসাগু কত। আমরা একটু নিচু ক্লাসে গিয়ে অঙ্কটা বেসিক লেভেল থেকে বুঝছি। এ লসাগু প্রথম টার্ম লাস্ট টার্মটা কি গুণিতক, তাহলে 4 এর গুণিতক গুলো না হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, ডট ডট ডট। এবার 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, ডট 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 চলছে। তাহলে গুণিতকটা পেলাম। এবার আস্তে আস্তে গুণিতক থেকে সাধারণ গুণিতক, আমি কি বলেছিলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে গুণিতকটা পেয়ে গেলাম। এবার সাধারণ নিয়েছি, তাহলে 4 আর 6 এর সাধারণ গুণিতক কি? অসংখ্য সাধারণ গুণিতক হবে, কারণ গুণিতক কি, গুণিতক কিন্তু অনির্দিষ্ট। তাহলে এখানে সাধারণ গুণিতক কি কি আছে, দুটোর মধ্যে কি কি আছে? প্রথম গুণিতক সাধারণ হচ্ছে 12, তারপরে হচ্ছে 24। তাহলে এবার 4 আর 6 এর সবথেকে ছোট, দেখো সাধারণ গুণিতক পেয়েছি। এবার কি হবে? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? সবথেকে ছোট। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক যে আছে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবথেকে ছোট কি? দেখো 12। তাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 12। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ লগ সাধারণ লসা আর গুণিতকে 4 আর 6 এর লসাগু হলো 12। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের বেসিক একটা কনসেপ্ট। লসাগুর ব্যাপারটা তোমাদের মাথায় থেকে যাবে। লসাগু মানে কিন্তু লসাগু সব সময় বড় সংখ্যাটা সমান হতে পারে বা তার থেকে বড় হবে, কিন্তু আমি এখানে কি বলছি লঘিষ্ঠ। অনেকের ক্ষেত্রে এই কনফিউশনটা থেকে যায়, গুণিতকগুলির মধ্যে সাধারণ গুণিতকগুলির মধ্যে লঘিষ্ঠ, তার জন্য এটা বড় হয় সব সময়। এবার আমরা আসবো লসাগুর ক্ষেত্রে। আচ্ছা, তার আগে আমরা লসাগু কোন কোন ক্ষেত্রে লসাগু করব সেই কিওয়ার্ড গুলো লিখে নেব। ক্ষুদ্রতম, সবথেকে ছোট, একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য, কখন একসঙ্গে বাড়বে, কখন একসঙ্গে মিলিত হবে, ইংরেজিতে মিনিমাম, লিস্ট, লোয়েস্ট, এই টার্মগুলো থাকলে আমাদের কি হবে? লসাগু হবে। এবার হচ্ছে গসাগু। গসাগুর ফুল ফর্ম সবাই জানো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার আমি 4 6 নিয়েছিলাম, তো 4 6 নিই। দেখো 4 আর 6 এর আমি বের করব গসাগু কত। দেখো 4 এর গুণনীয়ক কি? 1 2 4, যেগুলো দিয়ে 4 কে ভাগ করে মেলে সেগুলো হচ্ছে গুণনীয়ক। 1 দিয়ে ভাগ করে মেলে, 2 দিয়ে ভাগ করে মেলে, 4 দিয়ে ভাগ করে মেলে, তাহলে 1 2 4। 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক সমান হচ্ছে 1, 3 দুগুণে 6, তাহলে 2 3 আর 6। এবার 4 আর 6 এর যদি আমি বলি যে সাধারণ গুণনীয়ক কি? 1 1 হচ্ছে সাধারণ কি কি আছে? দেখো 1 আছে এখানে, এখানেও 1 আছে, তাহলে 1 2 2, তাহলে 2। এবার যদি বলি 4 আর 6 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবথেকে বড়, 1 আর 2 এর মধ্যে কোনটা বড়? যেহেতু আমি গরিষ্ঠ বললাম মানে বড়টা, তাহলে 2। 1 আর 2 এর মধ্যে হচ্ছে 2, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ হলো গ, সাধারণ সা আর গুণনীয়কের গু। তাহলে আমি বলি যদি 4 আর 6 এর লসাগু কত হলো আমার 2। এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডা, যেখান থেকে আমরা অঙ্কগুলো করব। এবার এটা একটা কিওয়ার্ড কিছু আছে, যে ওয়ার্ড দেখলে আমরা সহজে অঙ্কটা করে নিতে পারবো।
বৃহত্তম, সবথেকে বড়, গরিষ্ঠ, ম্যাক্সিমাম, হাইয়েস্ট, গ্রেটেস্ট, এই ওয়ার্ডগুলো থাকলে লসাগু হবে। এবার হচ্ছে আমাদের লসাগু সম্পর্কিত সূত্রগুলো বা ফর্মুলাগুলো। এই লসাগু থেকে আমাদের ফর্মুলা হবে 3টে, লসাগু থেকে হবে 4টে, বোধ নিয়ে হবে 2টো। মোট আমাদের 9টা ফর্মুলা মনে রাখতে হবে। ফার্স্ট যে আমরা ফর্মুলা শুরু করব সেটা হচ্ছে লসাগু থেকে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z বিভাজ্য? নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে x, y, z এর লসাগু। বৃহত্তম সংখ্যাটা p ধরে নাও, এটা ভাজ্যকে থাকবে। বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করছি, x কে ভাগ করছি 0 ভাগশেষ থাকছে, y কে ভাগ করছি 0 ভাগশেষ থাকছে, z কে ভাগ করছি 0 ভাগশেষ থাকছে। এই যে বৃহত্তম সংখ্যা p ধরেছি, এই p টা সমান হচ্ছে গিয়ে x, y, z এর লসাগু। এটা যেমন উদাহরণ করো, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 0। সেন্টেন্সটা 2 নম্বরটা দেখো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z কে ভাগ করলে যথাক্রমে abc ভাগশেষ থাকে? নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান x - a, y - b, z - c এর লসাগু। একটা বৃহত্তম সংখ্যা দিয়ে x কে ভাগ করছি, ভাগশেষে থাকছে। ওই বৃহত্তম সংখ্যা দিয়ে y কে ভাগ করছি, ভাগশেষ b থাকছে। আর ওই বৃহত্তম সংখ্যা দিয়ে z কে ভাগ করছি, ভাগশেষ c থাকছে। একটা কেস দেখো, আমার এখানে ভাগশেষ কত ছিল? প্রথম ক্ষেত্রে 0 0 0, ভাগশেষ 0 ছিল প্রথম ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ভাগশেষ 0 করে দিতে পারি, তাহলে 1 নম্বরের ফর্মুলাটা আমি ইউজ করতে পারবো। তাহলে আমি কি করব? এখান থেকে 0 করার জন্য আমি এর সঙ্গে a থেকে ভাগ বিয়োগ করে দিলাম। a থেকে বিয়োগ করে দিলাম, মানে ভাগশেষ থেকে ভাগশেষটা বিয়োগ করে দিলাম। a থেকে বিয়োগ করে 0 করলাম, তাহলে এটা আমি এখান থেকে বিয়োগ করা মানে কি? ভাজ্য থেকে বিয়োগ করা। তার মানে দেখো এটা x - a হয়ে গেল। এখানে আমি b বিয়োগ করে দিলাম, তার মানে এখানে 0 হয়ে গেল। তার মানে b টা কোথা থেকে বিয়োগ করলাম? উপর থেকে, তাহলে y থেকে, ভাজ্য থেকে। সিমিলারলি এখানে c করে বিয়োগ করে দিলাম, তাহলে 0 হয়ে গেল, তাহলে z - c হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি দেখো নিচে 0 হয়ে গেল, তাহলে 1 নম্বর ফর্মুলার মতো হয়ে গেল না, যে p দিয়ে x - a কে ভাগ করছি 0 ভাগশেষ থাকছে, p দিয়ে y - b কে ভাগ করছি 0 ভাগশেষ থাকছে, z - c কে বিয়োগ ভাগ করছি 0 ভাগশেষ থাকছে। তাহলে 1 নম্বরের মতো হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হবে? নির্ণেয় বৃহত্তম সংখ্যা x - a, y - b আর z - c এর লসাগু। এখানে একটা জিনিস নোট ডাউন করব, যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ আলাদা, অর্থাৎ a, b, c ভাগশেষগুলো আলাদা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে? আগে ভাগশেষ কত ছিল? আগে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ছিল a, b, c, আর এখানে কিন্তু এর ভাগশেষ নির্দিষ্ট হয়ে গেল। নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে, মানে দেখাচ্ছি আমি x - r, y - r, z - r এর লসাগু। তাহলে একটা বৃহত্তম সংখ্যা আমি বারবার p ধরছি, p দিয়ে x কে ভাগ করছি, ভাগশেষে আমি r পেলাম, p দিয়ে y কে ভাগ করছি, ভাগশেষে আমি r পাচ্ছি, z কে ভাগ করছি, তাহলে ভাগশেষ r পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো, আগের নিয়মের মতো যদি আমি করতে চাই, ভাগশেষটাকে আমি 0 করতে পারবো। তাহলে ভাগশেষটাকে যদি 0 করতে হয়, এখানে r বিয়োগ করতে হবে, তাহলে এটা 0 হবে। তাহলে r বিয়োগ করা মানে উপরে x থেকে r বিয়োগ করা, ভাজ্য থেকে r বিয়োগ করা। ভাগশেষে বিয়োগ করা মানে কি? সেটা তো ভাজ্য থেকে বিয়োগ করা। তাহলে এখানেও r বিয়োগ করলাম, 0 করে দিলাম। এখানেও r বিয়োগ করলাম, 0 হলো, তার মানে z - r। তাহলে বলতে পারি না 1 নম্বর ফর্মুলার সঙ্গে যে x দিয়ে আমি ভাগ করছি, x - r কে, y - r আর z - r কে দিয়ে ভাগশেষ 0 থাকছে, তাহলে 1 নম্বর নিয়মের সঙ্গে এটা মিলে গেল। তাহলে এবার যে নোটটা লেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট। 3 আর 4 এ সবারই কনফিউশন হয়। প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই এবং তার মান জানা আছে, যথা ভাগশেষটা বিয়োগ করে দেব প্রত্যেক ক্ষেত্রে, তাদের লসাগু হয়ে যাবে। এবার 4 নম্বর, এই 3 এর সঙ্গে 4, এটাই ভালো করে নোট করবে, খুব ভালো করে জানবে এখানে কোনটা পাঞ্চিং লাইন। প্রতি ক্ষেত্রে r ভাগশেষ থাকে বলেছিলাম, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে বললাম। কোন জায়গায় ডিফার করলো? একই
আর আর তাহলে এই ক্ষেত্রে কি হবে, নির্ণয় বৃহত্তম সংখ্যা কি হবে, পরস্পর বিয়োগফলের লসাগু। যদি বলতো যে একই ভাগশেষ থাকে তাহলে পরস্পর বিয়োগফলের লসাগু, আর যদি প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকে তাহলে প্রতি x - r y - r আর z - r এর লসাগু। দেখো একটা সংখ্যা আছে p দিয়ে একটা সংখ্যাকে ভাগ করছি, যে ভাগশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে a ক অবশ্যই, y কে ভাগ করছি p দিয়ে, যে ভাগশেষ কত হচ্ছে a ক অবশ্যই একই। আবার z দিয়ে ভাগ করছি ওই সংখ্যাটাকে, যে ভাগশেষ কত থাকছে a ক অবশ্যই। তাহলে একটা জিনিস জানছো, ক্ষেত্রে ভাগশেষের মান জানা আছে, মান জানা নেই। একই প্রতি ক্ষেত্রে ভাগশেষ a ক অবশ্যই, কিন্তু তার মান জানা নেই। এখানে কি হচ্ছে, ভাগশেষ একই কিন্তু তার মান জানা আছে, আর এখানে মান জানা নেই। এই দুটো জিনিস ভালো করে নোট ডাউন করবে। তাহলে আমরা লসাগুর যে চারটি ফর্মুলা, সেই চারটি ফর্মুলা আমরা জেনে গেলাম। যে চারটি ফর্মুলার মধ্যে 3 আর 4 খুব ইম্পর্টেন্ট এবং কনফিউজিংও বটে। কোশ্চেন কোচিং করলে এই দুটো ফর্মুলা বেস করে দেয়। আর লসাগুর চ্যাপ্টারটা আসছে, তাহলে দেখো বৃহত্তম যখনই ছিল তখন প্রত্যেকটা ফর্মুলা কিন্তু বৃহত্তম ছিল। এবার তাহলে কি হবে, ক্ষুদ্রতম হবে। আর লসাগুর ক্ষেত্রে কি বের করি, লসাগুর ক্ষেত্রে বের করি ভাজ্য, আর লসাগুর ক্ষেত্রে বের করি ভাজক। সাধারণ ভাজকটা হচ্ছে বৃহত্তম সাধারণ ভাজক, যেটা সেটা হচ্ছে লসাগু। ক্ষুদ্রতম সাধারণ ভাজক সেটা হচ্ছে লসাগু। কোন ক্ষুদ্রতম সংখ্যা x, y, z দ্বারা বিভাজ্য। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে x, y, z এর লসাগু। একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, সেটাকে তোমরা d ভাবো, যেটাকে আমি x দিয়ে ভাগ করছি, ভাগশেষ 0 থাকছে। এবার ভাজ্যতে থাকছে, দেখো ক্ষুদ্রতম বলছে তখন ভাজ্যতে থাকছে। আবার ওই সংখ্যাটাকে তুমি y দিয়ে ভাগ করছো, ভাগশেষ 0 থাকছে। ওই সংখ্যাটাকে আবার z দিয়ে ভাগ করছো, দিয়ে 0 ভাগশেষ থাকছে। এক্ষেত্রে বললাম নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা x, y, z এর লসাগু। এক্ষেত্রে আমরা লিখব প্রতি ক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 0। এবার 2 নম্বর কেসটা ক্লাস খুব ইম্পর্টেন্ট হচ্ছে, 2 নম্বর কেসটা খুবই ইম্পর্টেন্ট। এটা বেস করে কোশ্চেন দেয়, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে x, y, z দ্বারা ভাগ করলে যথাক্রমে a, b, c ভাগশেষ থাকবে। নির্ণয় বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সমান x, y, z এর লসাগু -a। এবার কি আবার প্রত্যেক উদ্ভব হলো, k সমান হচ্ছে ভাজক মাইনাস ভাগশেষ। তাহলে প্রথমে কি দিয়ে ভাগ করেছিলাম, x দিয়ে, তাহলে কত ভাগশেষ পেয়েছিলাম a। তাহলে প্রথম ক্ষেত্রে ভাজক মাইনাস ভাগশেষ কত, x - a। দ্বিতীয় ক্ষেত্রে কত, y দিয়ে ভাগ করে b পাচ্ছি, এটা y - b। আর লাস্টের ক্ষেত্রে কি, z দিয়ে ভাগ করে কি ভাগশেষ পেয়েছি, c ভাগশেষ পেয়েছি। দেখো এই জায়গাটা নোট ডাউন করো, যে এই ক্ষেত্রে ভাজক আর ভাগশেষ, ভাজক মাইনাস ভাগশেষ, এটা কিন্তু সব ক্ষেত্রে নির্দিষ্ট একই হবে, তাই এটাকে k ধরে নিলাম। যেহেতু x - s সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করছি, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যাই হবে, তাই নির্দিষ্ট সংখ্যাটাকে k ধরে নিলাম। যে একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, যেটাকে x দিয়ে ভাগ করছি, d এর ভাগশেষ পাচ্ছি, যেটাকে আমি y দিয়ে ভাগ করে b ভাগশেষ পাচ্ছি, আর z দিয়ে ভাগ করছি, দিয়ে c ভাগশেষ পাচ্ছি। এখানে আমি কি বললাম, এখানে যেটা বললাম সেটা হচ্ছে ভাজক মাইনাস ভাগশেষ প্রতি ক্ষেত্রে মান একই। আর এখানে নোট কি হবে, নোট হবে যে ভাগশেষ প্রতি ক্ষেত্রে আলাদা, যথা a, b, c। আমাদের দুটো ফর্মুলা পেয়ে গেল। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, লসাগু ম্যাক্সিমাম কোশ্চেন এটার উপর বেস করে থাকে। আর লসাগু ফর্মুলাটা কি 2 আর 3 আর 4 যে দুটো বললাম, সেই দুটোর বেস করে বেশি কোশ্চেন থাকে। এবার হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে x, y, z দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকবে। এক্ষেত্রে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা x, y, z এর লসাগু প্লাস ভাগশেষ। এখানে ভাগশেষ কি ছিল, প্রতি ক্ষেত্রে r ছিল, তাহলে আমি লিখব x, y, z এর লসাগু প্লাস r। দেখো আগের সঙ্গে কি পার্থক্য ছিল, x, y, z এর লসাগু মাইনাস k, k সমান কি ছিল
ভাজক মাইনাস ভাগশেষ, ঠিক আছে? ওটা লসাগু থেকে ছোট হচ্ছিল, এটা লসাগু থেকে বড় হবে। একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে যেটাকে x দিয়ে ভাগ করছি, আর ভাগশেষ থাকছে, y দিয়ে ভাগ করছি আর ভাগশেষ থাকছে, আর z দিয়ে ভাগ করছি সেটাকে তাহলে ভাগ। তাহলে এখানে মধ্যে আমরা কি করব, প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই এবং তার মান জানা আছে, যথা আর। এবার তোমাদের মাথায় আরেকটা জিনিস খেলছে, যেটা গসাগুর ক্ষেত্রে বলেছিলাম, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে x y z দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, এটার ক্ষেত্রে কিন্তু এই কেসটা আসে না। লসাগুর ক্ষেত্রে এই কেসটা 4 নম্বর কেসটা এটা হয় না, ঠিক আছে? এটা হয় না। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে x, y, z দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, এই যে কেসটা, এটা যেটা আমরা লসাগুর ক্ষেত্রে বলেছিলাম, এই কেসটা এটা হয় না, এটা লসাগুর ক্ষেত্রে হয়। লসাগু 4টে জানলাম, লসাগু 3টে জানলাম। লসাগুর এই ফর্মুলাটা হয় না, নোট ডাউন করে রাখো। কোনো কারণে যদি কোনো কোশ্চেন ভুল হয় তোমাকে পাজল করার জন্য পরীক্ষার সময়, তাহলে সেই কোশ্চেনটা জানবে ভুল হয়েছে। লসাগুর যে দুটো ফর্মুলা, সেটা দেখো দুটি সংখ্যার ক্ষেত্রে লসাগু টু লসাগু সমান প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, তার মানে সংখ্যা দুটি গুণফল। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু মানে হচ্ছে লবগুলি লসাগু বাই হরগুলি লসাগু, আর গসাগু মানে হচ্ছে লবগুলি লসাগু বাই হরগুলি লসাগু। এই হচ্ছে দুখানা ফর্মুলা, আমাদের দুটো নিয়ে দুটো ফর্মুলা ছিল, সেটা মোট আমাদের 9টা ফর্মুলা হয়ে গেল। 4 আর 6 এর লসাগু কত তোমরা নিজেরাই বলো। লসাগু হচ্ছে 12। 4 আর 6 এর লসাগু হচ্ছে 2। আমরা অঙ্কের ক্ষেত্রে বের করলাম, একটা एग्जांपल নেওয়ার সময়। তাহলে দেখছো সংখ্যা 6 দুগুণে 12, 3 4 12। তাহলে সংখ্যা গুণিতক লসাগু, obviously সংখ্যার ঘরে নামটা পড়লে লসাগুটা পাবো। আবার দেখো গসাগু দুইয়ের ঘরে নামটা পড়লে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মানে গসাগুর ঘরে নামটা পড়লে সংখ্যাগুলো পাবো। তাহলে গসাগু গুণিতক হচ্ছে সংখ্যা, সংখ্যার গুণিতক লসাগু, গসাগুর গুণিতক, গসাগু গুণিতক সংখ্যা হয়েছে। আবার গসাগুর ঘরে নামটা পড়ো, দেখো লসাগু পাবে 6 দুগুণে 12। তিনটে জিনিস আমি এখানে বললাম, তাই তিনটে ব্যাপার আমরা লক্ষ্য করলাম। সংখ্যার গুণিতক লসাগু হলো, গসাগু গুণিতক সংখ্যা হলো, আর গসাগু গুণিতক লসাগু হলো। তিনটে আমরা কেস লক্ষ্য করলাম। এটাও লিখে নাও, আমরা এগুলো ইউজ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 2 নম্বরটা ইউজ করবই করব। 2 নম্বর যে নিয়মটা লিখলাম, যে গসাগু গুণিতক সংখ্যা হয়, সেটা আমরা ইউজ করব প্রতি ক্ষেত্রে। ম্যাক্সিমাম কোশ্চেনের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে আমরা ইউজ করব। গসাগুটা নির্ণয় আমরা দুটো নিয়ম করি। একটা হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, ইংরেজিতে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, ভাগ পদ্ধতি বা ডিভিশন মেথড। দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি তখন ইউজ করব যখন সংখ্যাগুলির পার্থক্য যখন খুব বেশি হবে। যখন দুটি সংখ্যা বা 2 বা 3 বা 3 4 এর বেশি যাই সংখ্যা থাকুক, দেখবে একটা হয়তো দিল 40, একটা হয়তো দিল 5000, তো তখন আমরা এই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা ইউজ করব। আর তখন আমরা ডিভিশন মেথড ইউজ করব সংখ্যাগুলির পার্থক্য খুব কম হবে। আর খুব বেশি হলে আমরা কি ইউজ করব, না তো এই পদ্ধতিটা, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। আমি কথা একটা বললাম যে 200 এর সঙ্গে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, 200 কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, বা 200 কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে। একটা কথা গুণ আর ভাগ বললাম। আবার একটা কথা বলতে পারি, 200 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, 200 থেকে বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে 4 খানা কেস বলতে হবে। যেহেতু সংখ্যা 200টা পার্টিকুলার মানে পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং কত যোগ বিয়োগ গুণ ভাগ 4টে কেস আসছে। দেখো গুণ এবং ভাগের ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আর কত যোগ এবং কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে তখন হচ্ছে ভাগ পদ্ধতি। কোন সংখ্যাকে কত দিয়ে গুণ বা কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ বা পূর্ণগুণা হবে তখন এটা ইউজ করব।
এইটা পার্থক্য যদি খুব বেশি হয় তখন আমরা এটা ইউজ করব, আর যখন কত দিয়ে গুণ বা কত দিয়ে ভাগ করলে তখন এটা ইউজ করব। আর পার্থক্য কম হলে আর কত দিয়ে ভাগ বা কত যোগ বা কত বিয়োগ করলে ওইটা ইউজ করব। খুব ভালো একটা থিওরেম এটা। If ইংরেজিতে বলছে if two number is divisible by a third number then their difference will be divisible by third number। যে কোনো দুটি সংখ্যা যদি তৃতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে তাদের বিয়োগফল ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো x আর y দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা a দ্বারা বিভাজ্য। সংখ্যা দুটো কি কি এখানে তুমি লিখে নাও, যে সংখ্যা দুটো x y ধরলাম, সংখ্যা কি ধরেছি, সংখ্যা দুটি ধরলাম x y, x আর y, আর তৃতীয় যে সংখ্যাটা সেটাকে ধরলাম আমি a। তাদের পার্থক্য বা ডিফারেন্স কত, তাদের বিয়োগফল বা পার্থক্য হচ্ছে x y, x y এটা a দিয়ে বিভাজ্য কিনা আমাকে চেক করতে হবে। সেটা যদি আমি চেক করে ফেলি তাহলে আনসারটা পেতে মানে থিওরেমটা প্রুফ হয়ে যাবে। তাহলে আমি বললাম a দিয়ে বিভাজ্য হয়েছে, তাহলে a দিয়ে কিছু একটা দিয়ে গুণ করে নিশ্চয়ই x পাওয়া যাবে। a এর গুণিতক মানে a এর ঘরে নামতা করলে নিশ্চয়ই x পাওয়া যাবে, আবার a এর ঘরে নামতা করলে y ও পাওয়া যাবে। তার মানে a দিয়ে বিভাজ্য মানে কি a এর গুণিতক আছে, এটা a এর গুণিতক আছে। তাহলে x y সমান কত, x y, x মানে কত, x মানে কি ab ভাজক ইনটু ভাগফল ab, আর এটা কি aq। তাহলে বিয়োগফল দেখো x a দিয়ে বিভাজ্য, তো x টা a দিয়ে বিভাজ্য আছে, y টা a দিয়ে বিভাজ্য আছে, তাদের বিয়োগফল কত x y, তাহলে ab aq। দেখো এটা কমন নিয়ে নাও, তাহলে p q। তাহলে তাদের বিয়োগফলের মধ্যে a এর গুণিতক আসছে, এটা a দিয়ে বিভাজ্য মানে কি এর গুণিতক আসছে, তো এটা p q তো একটা মান বের হবে, সংখ্যা বের হবে। তাহলে দেখো x a এর গুণিতক হলো, তাহলে x a ও a দ্বারা বিভাজ্য। কিছু না, একদম সিম্পল ব্যাপার, কিন্তু যখন আমরা অঙ্কে যাব তখন এর অ্যাপ্লিকেশনটা